তো আজকে যে কনসেপ্টটা ডিসকাস করব সেটা হলো নিউটনের থার্ড লয়ের একটা এক্সাম্পল, যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি। সেটা হলো রিকয়েল অফ এ গান, বা বাংলায় বললে বন্দুকের প্রতিক্ষেপ। তো কি হয়, একটা বন্দুক যখন সামনের দিকে একটা বুলেট শুট করছে, তখন আমরা পিছন দিকে একটা রিকয়েল ফিল করি, একটা সাডেন ফোর্স ফিল করি। সেটাকেই আমরা এখানে রিকয়েল বলছি। তো এটাকে এক্সপ্লেন করার একটা সিম্পল উপায় হলো নিউটনের থার্ড ল। সেটা হলো এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মানে বন্দুকটা বুলেটটার ওপর সামনের দিকে যে একটা অ্যাকশন দিচ্ছে, বুলেটটাও বন্দুকটার ওপর পেছন দিকে একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করছে, যার জন্য আমরা পেছন দিকে সাডেন একটা ফোর্স ফিল করছি এবং হাতটা আমাদের কিছুটা পেছন দিকে সরে যাচ্ছে, বা আমরা যেহেতু কন্ট্রোল করার চেষ্টা করছি অনেক সময় ডায় বায়ে সরে যাচ্ছে, ওই একটা রিকয়েল ফোর্স আমরা ফিল করছি। কিন্তু এটাকে যদি আরো একটু ভালোভাবে বুঝতে হয়, তাহলে নিউটনের থার্ড ল থেকে আমরা একটা অন্য ল এর খোঁজও পাই। সেটা হলো ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এখন মোমেন্টাম কি? মোমেন্টাম হলো কোনো অবজেক্ট যেটার একটা মাস আছে, সেটা যদি একটা ভেলোসিটি গেইন করে, তাহলে তার মাস মাল্টিপ্লাইড বাই দ্যাট ভেলোসিটি ইজ কল্ড দ্য মোমেন্টাম। তাহলে মাস টাইমস ভি, এমভি। এখন কনজারভেশন অফ মোমেন্টাম কি বলছে, যে একটা গ্রুপ অফ অবজেক্টস, তাদের যারা একসাথে রয়েছে, তাদের ইনিশিয়াল যে মোমেন্টামটা হবে সেটা ফাইনাল মোমেন্টামের সাথে সবসময় সেম হবে। তাহলে এই লটা যদি আমাদের এই এক্সাম্পলে আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো, যে ফার্স্টে গান আর বুলেট একসাথেই ছিল এবং রেস্টে ছিল, তাহলে তাদের মাস টাইমস ভেলোসিটি সবসময় আমরা পাবো 0 এক্ষেত্রে। এখন যখন বুলেটটা ফায়ার করা হলো, তখন কি হবে, ব্যারেল থেকে বেরোনোর সময় বুলেটটা একটা হাই ভেলোসিটি গেইন করে বেরোবে, তার মানে তার একটা মোমেন্টাম চেঞ্জ হলো। আর ফরওয়ার্ড ডাইরেকশনে হলো, বা যেই ডাইরেকশনে আমরা শুট করছি সেই ডাইরেকশনে একটা মোমেন্টাম চেঞ্জ হলো। তাহলে যেহেতু এখানে মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে মোমেন্টামটাকে যদি কনজার্ভ রাখতে হয়, বা এই ক্ষেত্রে যদি 0 রাখতে হয়, তাহলে ফরওয়ার্ড ডাইরেকশনে যতটা মোমেন্টাম চেঞ্জ হয়েছে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনেও ঠিক ততটাই মোমেন্টামের চেঞ্জ দরকার। এখন সেটা কি করে হবে? এখন বুলেট তো সামনের দিকে যাচ্ছে, তাহলে বুলেটের জন্য যে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে সেটা সামনের দিকে হচ্ছে, তাহলে পেছনে থেকে যাচ্ছে হলো গানটা। তো গান পেছনের দিকে একটা মোমেন্টাম চেঞ্জ করবে উইথ সাম ভেলোসিটি, আর সেটাই আমরা অ্যাজ এ রিকয়েল পেছন দিকে ফিল করতে পারি। কিন্তু এখানে আবার আরেকটা কনসেপ্টও আসছে, সেটা হলো কোনো কোনো গানের ক্ষেত্রে রিকয়েল বিভিন্ন রকমের হয়, আবার সব গানের ক্ষেত্রে বুলেট যে সেম স্পিড গেইন করে তাও নয়। যেমন যদি আমরা নর্মাল হ্যান্ডগানের কথা বলি, হ্যান্ডগানের সামনে ব্যারেলটা খুবই ছোট হয়। হ্যান্ডগানের এফেক্টিভ রেঞ্জ 25 থেকে 50 মিটার অবধি, আর এখানে বুলেটের ভেলোসিটি 250 থেকে 450 মিটার পার সেকেন্ড অবধি রিচ করতে পারে। তো এখানে বুলেটকে খুব বেশি ভেলোসিটি গেইন করতে হয় না, আর অ্যাকিউরেসিও এখানে খুব কম। কিন্তু অন্যদিকে যদি আমরা রাইফেলের কথা বলি, তাহলে রাইফেল থেকে বুলেট ভেলোসিটি গেইন করছে প্রায় 700 টু 900 মিটার পার সেকেন্ড, আর এর এফেক্টিভ রেঞ্জও প্রায় 1 কিলোমিটার অবধি। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু আমাদের এখানে যে রেঞ্জটা, যে ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের ব্যারেলের লেন্থটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যারেল যদি লম্বা হয়, তাহলে সেই ক্ষেত্রে বুলেটের মধ্যে যে গান পাউডার আছে, গান পাউডার যখন ব্লাস্ট হবে, সেই ব্লাস্টটা কি করবে, গ্যাসটাকে এক্সপেন্ড করবে, এবং সেই গ্যাসটা বুলেটটাকে সামনের দিকে অ্যাক্সিলারেট করবে, প্রপেল করবে। এখন যত লম্বা আমরা ব্যারেল পাবো, তত বেশি টাইম ধরে বুলেটটা অ্যাক্সিলারেট করবে, এবং ব্যারেল থেকে বেরোনোর সময় তত হাই ভেলোসিটি গেইন করে বেরোতে পারবে, তবেই তার রেঞ্জ অনেক বেশি হবে। এবার এই ক্ষেত্রে তোমাদের অলরেডি আগে বুঝিয়েছি যে ইম্পালস অফ ফোর্সের কন্ডিশন, যে কনসেপ্টটা, ইম্পালস অফ ফোর্স হলো একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এবং কত টাইম ধরে অ্যাপ্লাই হচ্ছে সেটার মাল্টিপ্লাই, ফোর্স ইন্টু টাইম। এখন ইম্পালস অফ ফোর্স ইকুয়ালস টু কি হয়, চেঞ্জ অফ মোমেন্টাম।
তাহলে ইম্পালস অফ ফোর্স যত বেশি হবে মোমেন্টামের চেঞ্জও তত বেশি হবে। সেই জন্য যেসব গানে ব্যারেল বেশি লম্বা দেয়া থাকে সেখানে কি হয়, গ্যাসটা বেশি টাইম ধরে বুলেটটাকে অ্যাক্সেলারেট করতে পারে, যার জন্য ফোর্স ইন্টু টাইম ইম্পালস অফ ফোর্সটা অনেক বেশি পায়, এবং যার জন্য বুলেটের যে চেঞ্জ অফ মোমেন্টাম সেটাও অনেক বেশি হয়। আবার বুলেটের চেঞ্জ অফ মোমেন্টাম যদি বেশি হবে তাহলে বন্দুকটা পেছন দিকে যে সাডেন ফোর্সটা অ্যাপ্লাই করছে বা যে চেঞ্জ অফ মোমেন্টাম যে পেছন দিকে অ্যাপ্লাই হচ্ছে সেটাও বেশি হবে। সেই জন্য যত বড় ব্যারেলওয়ালা যে বন্দুকগুলো হয় সেগুলো কন্ট্রোল করা, আফটার ফায়ারিং যে রিকয়েলটা কন্ট্রোল করা সেটা ততই মুশকিল হয় এবং তার জন্য ততই প্রিপারেশন লাগে। আবার রাইফেলের পরেও যদি বলি তাহলে তোমরা অনেক সময় টিভিতে দেখেছো স্নাইপার রাইফেল, আর তার ব্যারেলটা দেখেছো অনেক লম্বা। এর কারণটাও হলো স্নাইপার রাইফেলের রেঞ্জ অ্যাকুরেসির জন্য ইউজ হয় স্নাইপার রাইফেল, আর এর রেঞ্জও প্রায় 2 কিলোমিটার অবধি হয় এবং প্রপার কন্ডিশন থাকলে বিয়ন্ড 2 কিলোমিটারও হয়ে যায় কখনো কখনো। তো এখানে ব্যারেল লেন্থ আরো লম্বা দেওয়া হয়, কারণ এখানে বুলেটকে আমাকে অনেক বেশি দূর অবধি পৌঁছাতে হচ্ছে, যার জন্য আমাকে যে সামনের দিকে যে চেঞ্জ অফ মোমেন্টাম সেটা অনেক বেশি করতে হবে। সেই জন্য ব্যারেলের লেন্থটা এখানে বেশি দেওয়া হয়, যাতে ব্যারেল পুরো অনেকটা টাইম ধরে গ্যাসটা বুলেটটাকে অ্যাক্সেলারেট করতে পারে, এবং তার ফলস্বরূপ কি হবে, পেছন দিকে যে রিকয়েলটা হবে, যে পেছন দিকে যে চেঞ্জ অফ মোমেন্টামটা হবে সেটাও কিন্তু অনেক বেশি হবে। তো আশা করি তোমাদেরকে নিউটনের থার্ড ল, তার অ্যাপ্লিকেশন এবং নিউটনের থার্ড ল থেকে কিভাবে কনজারভেশন অফ মোমেন্টামের কনসেপ্টটা আসছে সেটা বোঝাতে পারলাম। তাহলে অবশ্যই যদি কোনো কনসেপ্ট না ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।